ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আরআরবি এনটিপিসির 2020 সালের 29শে ডিসেম্বর শিফট 1-এর যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো। তো দেখো, যারা আরআরবি এনটিপিসি দেবে তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি প্রিভিয়াস ইয়ার যদি তুমি দেখে না যাও, তোমাকে কিন্তু এক্সাম হলে কিন্তু অনেক পস্তাতে হবে। কারণ তুমি দেখবে যে যে সমস্ত পরীক্ষা এর আগেও হয়েছে, তারপরে যে কোশ্চেনগুলো হয়েছে বা যে পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রত্যেকটাই তোমরা দেখবে যে আগের কোশ্চেন থেকে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন কিন্তু টুকেছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে শিফট কিন্তু অনেকগুলো শিফট হয়। ঠিক আছে, আরআরবি এনটিপিসির প্রচুর শিফট হচ্ছে। সুতরাং যখন এতগুলো শিফটে কোশ্চেন হবে, প্রত্যেক দিন যদি দুটো করে শিফটও হয়, হুম, তাহলে সুতরাং কিন্তু বহু কোশ্চেন। এত কোশ্চেন আরআরবি টুকবে কোথা থেকে? নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার থেকেও টুকবে, তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা কোশ্চেনও কিন্তু টুকবে। তো এই জন্য তোমাদের বলবো, যারা আরআরবি এনটিপিসি দেবে, আরআরবি গ্রুপ ডি দেবে, তারা কিন্তু এই যে সেটগুলি আছে আরআরবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু দেখে যাবে। আজ কিন্তু আমি তোমাদের সমস্ত জিকে অ্যান্ড জিএসটা কিন্তু দেখাচ্ছি এই 29শে ডিসেম্বর শিফট 1-এর কোশ্চেনের। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। আবারও বলছি, যারা এর আগে দুটো দেখোনি তারা কিন্তু দুটো দেখে নিবে। কারণ আমি কিন্তু অলরেডি 2020 সালের দুটো শিফট দিয়ে দিয়েছি। এটা কিন্তু 3 নাম্বার শিফট। ক্লিয়ার? চলো শুরু করছি। প্রথম প্রশ্ন বলছে, নিচের কোনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? তাহলে বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি? খুব ভালো প্রশ্ন। এই যে ন্যাশনাল পার্ক গুলো দিয়ে দিয়েছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বা জাতীয় উদ্যান, গির বন্যপ্রাণী অভয়ারণ্য, জিম করবেট জাতীয় উদ্যান, কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য। তো এর মধ্যে বলছে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, মানে টাইগার, ঠিক আছে, যেখানে সংরক্ষণ করা হয়, কোথায় সেটা মনে রাখবে, জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং আরো কিছু কোশ্চেন তোমাকে জানতে হবে। যেমন তোমাকে প্রশ্ন হয় যে আমাদের ভারতবর্ষের ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটি? ভারতবর্ষের সব থেকে ফার্স্ট ন্যাশনাল পার্ক। আবার এই কোশ্চেনটাকে তোমাকে ঘুরিয়ে দিবে যে আমাদের দেশের মধ্যে সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্কের নাম কি? ঠিক আছে, তাহলে মনে রাখবে ফার্স্ট ন্যাশনাল পার্ক যেটা, সেটাই তো ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক এটাই কিন্তু ফার্স্ট এবং ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। 1936 সালে কিন্তু এটা প্রথম তৈরি হয়েছিল, যখন তার নাম ছিল কি না, হেইলির ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেইলি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, আমি শর্টে লিখছি ন্যাশনাল পার্ক। এবং এখান থেকে প্রশ্ন আসে যে জিম করবেট ন্যাশনাল পার্ক, তোমাদের জন্য প্রশ্ন থাকলো এটা কোথায় অবস্থিত, হোয়ার? ঠিক আছে, এটা হোয়ার সিচুয়েটেড, এটা তোমরা কোশ্চেনে আমাকে জানাবে। আচ্ছা, উত্তর তোমরা কিন্তু আমাকে এটা কমেন্টে জানাবে যে এটা কোথায় অবস্থিত। এবং আরো যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিম করবেট ন্যাশনাল পার্কের নাম কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো, প্রথমে ছিল হেইলি ন্যাশনাল পার্ক, তারপরে সে কি হলো না, জিম করবেট ন্যাশনাল পার্ক। কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক এটাও কিন্তু বর্তমানে নেই, আবার কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে কি হয়েছে না, রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ভালো করে জেনে নাও, রামগঙ্গা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ক্লিয়ার? চলো। আচ্ছা দেখো, এখানে গির অভয়ারণ্য, গির বন্যপ্রাণী আছে না, গুজরাটের গির, খুব ইম্পর্টেন্ট, এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তো এই জায়গাটা মনে রাখবে। এই যে গির অভয়ারণ্য কিসের জন্য ফেমাস না, এশিয়াটিক লায়নের জন্য ফেমাস। এশিয়া এশিয়াটিক লায়ন, খুব ইম্পর্টেন্ট। এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় মনে রাখবে, গুজরাটের গির অরণ্যে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো, বলছে চিশতি সিলসিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মঈনুদ্দিন চিশতি দরগা কোথায় অবস্থিত? তাহলে শেখ মঈনুদ্দিন চিশতি খুব ইম্পর্টেন্ট। এই তোমাদের যে ভক্তি মুভমেন্ট, সুফি মুভমেন্ট, সেখানে কিন্তু তোমরা এগুলা পড়তে পাবে। তো এই যে বলছে মঈনুদ্দিন চিশতি, উনার দরগাটা কোথায় আছে? তো মনে রাখবে, ইনার দরগা কিন্তু রাজস্থানে অবস্থিত। রাজস্থানে কোথায় না, আজমিরে। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু আজমির ঘুরতে যাও, আমি জানি অনেকেই তোমরা ঘুরতে যাও আজমিরে। ঠিক আছে, তাহলে মনে রাখবে আজমিরটা কিন্তু রাজস্থানে। ঠিক আছে, রাজস্থান। কেউ ভুল করে আবার দিল্লি করে দাওনি। মনে হতে পারে যে স্যার দিল্লি, কারণ যারা রাজস্থান ঘুরতে যায় আজমির, তারা কিন্তু দিল্লি ঘুরতে যায়, সুতরাং ভাবে যে দিল্লিতেই অবস্থিত। না, এটা কিন্তু দিল্লিতে অবস্থিত নয়। যেমন দেখো, এই ফতেপুর সিক্রি কোথায় আছে? এটা আগ্রাতে আছে। আগ্রা বলতে উত্তরপ্রদেশে অবস্থিত, ইউপি। ঠিক আছে, উত্তরপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? খুব ভালো প্রশ্ন একটা। দেখো, বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? তো মনে রাখবে, এই যে গুগল আছে না, গুগল কিন্তু ওয়েব ব্রাউজার নয়, এটা একটা সার্চ ইঞ্জিন। মানে ওখানে তুমি সার্চ করতে পারবে,
ঠিক আছে, যে তুমি ধরো তোমার কোনো ইনফরমেশন চাইছো, কোনো কিছু তুমি জানতে চাইছো, তখন তুমি গুগলে কিন্তু সার্চ করে তুমি ইনফরমেশন গুলো পেতে পারো। ঠিক আছে, এবং এটা প্রশ্ন পড়ে যে গুগল কে আবিষ্কার করেছে। ঠিক আছে, দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল। ঠিক আছে, একজনের নাম রাখবে ল্যারি পেজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আছে, এবং সার্গেস ব্রিন আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ল্যারি পেজের নামটা কিন্তু খুব মনে রাখবে। আর দুজন বিজ্ঞানীর নাম বললাম, ঠিক আছে, দুজনেরই নাম কিন্তু পড়ে আর কি। হ্যাঁ, তো দুজনের নাম একসঙ্গেই কিন্তু পরীক্ষা আসবে। তুমি এক লোকের নাম মনে রাখলেই লিখতে পারবে, ল্যারি পেজ। ঠিক আছে, ল্যারি পেজ। আচ্ছা, বলছে কোন রাজ্যের শাসকের নির্বাসনকে শরীর থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত করা হয়? তাহলে শরীর থেকে প্রাণ চলে গেছে বলে অভিহিত করা হয়, মনে রাখবে অবধ। ঠিক আছে, অবধ রাজ্যের যখন শাসকের নির্বাসন হয়েছিল তখন কিন্তু এই কথাটা কিন্তু বলা হয়, অভিহিত করা হয়। ঠিক আছে, এবারে দেখো একটা ভালো কথা আমি তোমাদের বলি এখান থেকে। আওয়াধ থেকে কিছু প্রশ্ন আসে। তোমরা নিশ্চয়ই জানো যে লর্ড ডালহৌসি যখন ছিল ভারতবর্ষে, ঠিক আছে, যখন তিনি লর্ড ডালহৌসি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন, তখন কিন্তু তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে বিভিন্ন রকম কারণ দেখিয়ে কিন্তু দখল করত। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে, মানে যেটাকে আমরা সপ্তবিলোপ নীতি বলি, সপ্তবিলোপ নীতির মাধ্যমে কিন্তু সমস্ত রাজ্যগুলোকে কি করতো না, যে সমস্ত রাজ্যের সন্তান থাকতো না, মানে উত্তরাধিকার থাকতো না, তাদের সেই সমস্ত রাজ্যগুলো কিন্তু ব্রিটিশের অন্তর্ভুক্ত করা হতো। ঠিক একই রকম এর সঙ্গে সঙ্গেও তিনি কিন্তু আরো কিছু জায়গা দখল করেছিলেন, যেমন এই আওয়াধ। আওয়াধকে তিনি কিন্তু মাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে দখল করেছিলেন। পরীক্ষায় আসে যে কোন রাজ্যকে মাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেশন, মাল অ্যাডমিনিস্ট্রেশন, বা তুমি বলতে পারো কুশাসন। ঠিক আছে, কুশাসনের মাধ্যমে কিন্তু এটাকে দখল করেছিল। মানে কি বলা হয়েছিল, বলা হয়েছিল যে আওয়াধের যে রাজা আছে সে কিন্তু আওয়াধকে ঠিকঠাক পরিচালনা করতে পারছে না, সুতরাং আওয়াধকে কি করা হলো, ইংরেজদের অন্তর্ভুক্ত করা হলো। তো এইভাবে কিন্তু দখল করা হয়েছিল। তাহলে কি বললাম, লর্ড ডালহৌসি তিনি কিন্তু দুই ভাবে দখল করেছিল। একটা কি, ডক্ট্রিন অফ ল্যাপস, মানে সপ্তবিলোপ নীতি, সপ্তবিলোপ নীতির মাধ্যমে সাতারা, জৈতাপুর, সম্বলপুর, ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু জানো অনেকে। ঝাঁসি, নাগপুর, এই জায়গাগুলো দখল করেছিল কিন্তু। ঠিক আছে, ঝাঁসির রানী আমরা পড়েছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এগুলো তোমরা কিন্তু পড়েছো। চলো এরপরে আমি দেখে নিই পরের যে প্রশ্নটা আছে। বলছে জিএসটি কি ধরনের ট্যাক্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জিএসটি, জিএসটি মানে কি, জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন যেটা হবে যে জিএসটি, জিএসটি কোন দেশে প্রথম চালু হয়েছিল, কোন কান্ট্রিতে? মনে রাখবে জিএসটি কিন্তু প্রথম চালু হয়েছিল কোথায়, ফ্রান্সে। ঠিক আছে, আবার প্রশ্ন হবে তোমাকে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন স্টেট, ঠিক আছে, কোন স্টেটে প্রথম জিএসটি চালু হয়েছিল? মনে রাখবে আসামে। ঠিক আছে, আসামে কিন্তু প্রথম জিএসটি কিন্তু চালু হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, জিএসটিটা কি ধরনের ট্যাক্স একটা, না মনে রাখবে এটা হচ্ছে পরোক্ষ ট্যাক্স। কি ট্যাক্স? পরোক্ষ ট্যাক্স। আমরা জানি একটা ডাইরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ, এটা ইনডাইরেক্ট ট্যাক্স। মনে রাখবে জিএসটি হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্সটা কিন্তু ইনডাইরেক্টলি নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে কি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকে আসে। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, জিএসটি আমাদের লোকসভাতে, ঠিক আছে, এই যে জিএসটি একটা বিল, সেই বিলটা কবে প্রকাশ করা হয়েছিল এবং তখন অর্থমন্ত্রী কে ছিলেন বা কে পেশ করেছিলেন, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো একটা একটা যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন বলছে সাংসদ আদর্শ গ্রাম যোজনার পেছনে প্রেরণা কে? তাহলে একটা ভালো প্রশ্ন, তোমরা রাখবে সাংসদ আদর্শ গ্রাম যোজনায়। ঠিক আছে, এইটা কিন্তু পেছনে প্রেরণা ছিলেন মহাত্মা গান্ধী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও এটা আমরা জানি যে নরেন্দ্র মোদীর সময়ে কিন্তু চালু হয়েছিল, বাট কিন্তু এর এর পেছনে কিন্তু মেন প্রেরণা জাগিয়েছিল কে, না মহাত্মা গান্ধী। ক্লিয়ার? চলো পরে, যেটাকে আমরা জাতির জনক বলা হয়। পরের প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন বলছে এইচটিটিপি এর পূর্ণ নাম কি? ভালো প্রশ্ন একটা, এইচটিটিপি। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট। অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
ভালো প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। তোমাদের আমি বারবার বলছি যে কম্পিউটার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এসেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সুতরাং যারা এখন পর্যন্ত কম্পিউটারে কয়েকটা অ্যাব্রিভিয়েশন আছে সেগুলো কিন্তু দেখোনি, তারা দেখে নেবে। অবশ্যই কিন্তু অ্যাব্রিভিয়েশন থেকে প্রচুর কিন্তু প্রশ্ন আসছে। যেমন তোমাদের বলেছিলাম আমি সিডি, কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, বা আরো অনেক কিছু আমি বলে দিয়েছি, আমি র্যাম রম এগুলো আগের ভিডিওতে বলে দিয়েছি, আমি কিন্তু আর বলছি না এই ভিডিওতে। আগের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। 8 নাম্বার কোশ্চেন বলছে 1857 সালের বিদ্রোহের সময় ভারতের ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটি চিত্রকর্ম ইন মেমোরিয়াম কে এঁকেছিলেন? তাহলে একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। তাহলে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জোসেফ নোয়েল প্যাটন। দেখো কিছু অড কোশ্চেন পড়েছে প্রিভিয়াস ইয়ারে, আমি দেখেছি। যেমন দেখো এটা সাধারণত এই স্টুডেন্টরা কিন্তু এই কোশ্চেনটা সাধারণত জানেনি। তাই কিছু অড প্রশ্নের জন্যই কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার দেখে যেতে হবে, বোঝা গেল? তাহলে তুমি কিন্তু দেখে না গেলে কিন্তু সমস্যা হবে। যেমন 1857 সালে যে বিদ্রোহটাকে বলা হয় মহাবিদ্রোহ বলা হয়, বা প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলা হয়, ঠিক আছে, 1857 সালের সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে আমাদের যে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কেটু, বা যেটাকে আমরা বলি গডউইন অস্টিন, তাই তো। কিন্তু যখন তুমি দেখবে যে কেটু বা গডউইন অস্টিন নেই, তখন তোমাকে অন্য অপশন খুঁজতে হবে যে আর কি আছে। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এভারেস্ট, এভারেস্ট মানে মাউন্ট এভারেস্ট, যেটা আর কি মনে রাখবে। মাউন্ট এভারেস্ট এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কি না, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। অ্যাকচুয়ালি এভারেস্ট পর্বতের মধ্যেই মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। আচ্ছা দেখো যখন আমরা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলছি তখন কিন্তু মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা করতে হবে, যখন কি না থাকবে, কেটু না থাকবে। কেটুটা কিন্তু প্রথম ফার্স্ট চয়েস তোমরা করবে, ঠিক আছে। কেটু দেখবে এখানে নেই কিন্তু অপশনে, কিছু করার নেই। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটা মনে রাখবে সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারত, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ যদি পড়ে তখন মনে রাখবে আনাইমুদি। তাহলে আনাইমুদি মনে রাখবে সাউথ ইন্ডিয়ার মানে দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন দেখি, বলছে ভারতের প্রথম সুপার ফাস্ট ট্রেনের নাম বলুন। তাহলে ভারতের প্রথম সুপার ফাস্ট ট্রেন তার নাম কি? মনে রাখবে ভারতের প্রথম মানে সুপার ফাস্ট ট্রেন ডেকান কুইন। কি কুইন না ডেকান কুইন, ঠিক আছে। ডেকান মানে দক্ষিণ ভারতে চলতো, মহারাষ্ট্রে যেহেতু মুম্বাই চলেছিল এই ট্রেনটা, চলে এখনো কিন্তু ওই ডেলি প্যাসেঞ্জার ট্রেন আর কি। তো এটা কিন্তু ভারতবর্ষের প্রথম সুপার ফাস্ট ট্রেন, ক্লিয়ার, ডেকান কুইন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্ন দেখো, বলছে রুর অঞ্চলটি কোথাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল? আমরা বলি না রাঢ় অফ ইন্ডিয়া, রাঢ় অফ ইন্ডিয়া। প্রশ্ন হয় যে রাঢ় অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দেখো দুটো জিনিস মাথায় রাখবে। এটা হচ্ছে রাঢ় অফ ইন্ডিয়া হচ্ছে ছোট নাগপুর মালভূমি অঞ্চলকে, ছোট নাগপুর, ঠিক আছে, মালভূমি অঞ্চল, মালভূমি। আবার আবার অনেকে বলে যে তোমার মানে আর দুটো আছে আর কি, ঠিক আছে। একটা হচ্ছে রাঢ় অফ ইন্ডিয়ার ছোটনাগপুর মালভূমি অঞ্চলকেও বলা হয়, আবার কিন্তু দুর্গাপুরকেও বলা হয়, ঠিক আছে। দুর্গাপুর, দুর্গাপুরকে আমরা বলি না যে ভারতের রাঢ় কাকে বলা হয়, দুর্গাপুরকে বলা হয়, দুর্গাপুর। তাহলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকেও বলা হয়, দুর্গাপুরও বলা হয়, যেটা অপশনে দেখতে হবে সেটা করবে। এই যে রাঢ় অঞ্চলটা কোথাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল? তো মনে রাখবে এটা কিন্তু জার্মানির, ক্লিয়ার, কোথাকার না জার্মানির। পরের প্রশ্ন আমরা দেখে নিই, প্রত্নতাত্ত্বিক খনন বিষয়ে আর্নেস্ট ম্যাকো লেখা বইটির নাম কি? তাহলে দেখো একটা মানে একটু একটা ভালো কোশ্চেন আছে, যে কোশ্চেনটা সাধারণত স্টুডেন্টরা জানে না, মানে এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। তো মনে রাখবে এটা হচ্ছে, তাহলে বইটির নাম চেয়েছে তাই তো, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কি হবে? ফার্দার এক্সভেশন অ্যাট মহেঞ্জোদারো, ঠিক আছে। তো দেখো এই যে এক্সকাভেশন করে না, মানে এই যে মাটি খনন করে, ঠিক আছে, বিভিন্ন জিনিসকে আবিষ্কার করে, তাই তো, যা প্রত্নতত্ত্ববিদ হয় আর কি, হ্যাঁ? যেমন এই যে প্রত্নতত্ত্ববিদ, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক খনন বিষয়ে এই যে
আর্নেস্ট ম্যাকর কিন্তু এই বইটা কিন্তু লিখেছিল। এবার দেখো এখান থেকে কিন্তু দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন IVC, এখান থেকে প্রচুর প্রশ্ন পড়ে। যেমন দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা, তাহলে সিন্ধু নদীর পাশে যে সিভিলাইজেশনটা তৈরি হয়েছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, তো ওই সিভিলাইজেশন থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। যেমন দেখো প্রশ্ন আসে এই যে মহেঞ্জোদারো নামটা বললে না, মহেঞ্জোদারো, এখানে দেখবে সব থেকে যেটা পড়ে যে বিশাল আকারের যে বাঁধ ছিল, মানে স্নান করার যে জায়গা ছিল, স্নানাগার, ঠিক আছে, গ্রেট বাথ যেটাকে বলা হয় ইংলিশে, গ্রেট 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 বাথ, বিশাল স্নানাগার, ঠিক আছে, এই গ্রেট বাথ বা বিশাল স্নানাগার কিন্তু মহেঞ্জোদারোতেই অবস্থিত। এই মহেঞ্জোদারো প্রশ্ন পড়ে যে তোমার হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটোকে আবিষ্কার করে। একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, হরপ্পা দয়ারাম সাহানি, ঠিক আছে, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। HDMR তোমরা মনে রাখবে, কি মনে রাখবে, HDMR। তাহলে হরপ্পা আবিষ্কার করছে কে, রাখাল দাস, সরি, হরপ্পা দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এই মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল, রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একে, রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে, ব্যানার্জি, ক্লিয়ার। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে ভারতের সংবিধান দিবস কোন তারিখে পালিত হয়। তাহলে ভারতের যে সংবিধান দিবস কবে পালন করা হয়, সংবিধান দিবস দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান দিবস কিন্তু পালন করা হয় 26শে নভেম্বর, 26শে নভেম্বরকে কিন্তু সংবিধান দিবস পালন করা হয়। কিছু ব্যাকগ্রাউন্ডে কারণ আছে, কারণটা কিসের, তোমরা নিশ্চয়ই জানো যে 1949 সালের 26শে নভেম্বর, ঠিক আছে, 26শে নভেম্বর আমাদের সংবিধান কিন্তু কি হয়েছিল না, গৃহীত হয়েছিল, ঠিক আছে, অ্যাডপ্ট করা হয়েছিল, অ্যাডপ্ট, ঠিক আছে, তাহলে অ্যাডপ্ট করা হয়েছিল, আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। এই 26শে নভেম্বর 1949 সাল তাহলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই এই 26শে নভেম্বরকে কিন্তু সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। এবং আমরা পরবর্তীতে জানি যে 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের যে সংবিধান একে কিন্তু কার্যকর করা হয়, ঠিক আছে, কার্যকর করা হয়, যেটাকে আমরা বলি ইনঅ্যাক্টেড, ঠিক আছে, ইনঅ্যাক্টেড, ইনঅ্যাক্টেড হয় বা কার্যকর হয় বা কেম ইনটু ফোর্স, ঠিক আছে, মানে তাহলে কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। পরের প্রশ্নটা, লেন্সের অতিরিক্ত বক্রতা সেটিকে কিসের দিকে পরিচালিত করে, ভালো কোশ্চেন একটা। তাহলে চোখের যে লেন্স আছে সেই লেন্সের যদি অতিরিক্ত বক্রতা সেটাকে কিসের দিকে পরিচালিত করে, মনে রাখবে যদি এরকম প্রবলেম হয় তখন কিন্তু সেটা মায়োপিয়ার দিকে কিন্তু পরিচালিত করে, ঠিক আছে, মায়োপিয়া খুব প্রশ্ন পড়ে, তোমরা নিশ্চয়ই জানো যে নিকট দৃষ্টি দূরদৃষ্টি এই দুটো নিয়ে কিন্তু প্রশ্ন পড়ে, যেমন হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া এই দুটো জায়গাতেই কিন্তু প্রশ্ন পড়ে। সব থেকে ভালো প্রশ্ন যেটা, যদি হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া রোগ হয় তখন কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, এটা প্রশ্ন কিন্তু আসে। তো মনে রাখবে এই শর্টকাট একটা মনে রাখছি, মাই কেভ, ঠিক আছে, মাই কেভ এইটা মনে রাখতে পারলেই কিন্তু হবে। মানে কি, মায়োপিয়া কনকেভ লেন্স ইউজ করা হয়, ঠিক আছে, কনকেভ, কনকেভ লেন্স, ঠিক আছে, যেটাকে আমরা বলি অবতল দর্পণ, অবতল, অবতল লেন্স আর কি, দর্পণ নয় লেন্স, ঠিক আছে। তাহলে হাইপারমেট্রোপিয়া হলে কি হবে, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স ইউজ করা হয় কিসের, কিসের জন্য না, যদি হাইপারমেট্রোপিয়া রোগটা হয় তখন কিন্তু কনভেক্স লেন্স, যেটাকে আমরা বলি উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল, উত্তল লেন্স, সরি দর্পণ নয় লেন্স। পরের প্রশ্ন দেখেলি, বলছে পিত্ত কোথায় থেকে নিঃসৃত হয়। দেখো দুটো প্রশ্ন পড়ে, একটা হচ্ছে পিত্ত কোথায় জমা হয়, আমরা জানি জমা হয় পিত্তথলিতে, ঠিক আছে, কিন্তু তৈরি হয় কোথায় না, যকৃতে তৈরি হয়, ঠিক আছে, যেই যকৃতে, যেটাকে আমরা বাংলায় বলি লিভার, ঠিক আছে, সরি ইংলিশে বলি লিভার, তাই তো, যকৃৎ যেটা। তো যা হোক এই লিভার, এই লিভারটা কিন্তু যেমন রাখবে, যদি প্রশ্ন হয় যে যাদের যারা মদ্যপান করে বেশি কোন জায়গাটা এফেক্টেড হয় বা ক্ষতিগ্রস্ত হয়, রাখবে তার কিন্তু লিভার বেশি ক্ষতিগ্রস্ত হয়।
এবং লিভার যার সমস্যা তার কিন্তু হজমের প্রবলেম হবে, তার অনেক রকম প্রবলেম কিন্তু দেহের মধ্যে দেখা দিবে। তাহলে লিভারটা আমাদের বডির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টস, ঠিক আছে। তাহলে মনে রাখবে লিভার পরীক্ষায় আসে, তো লিভার থেকেই মনে রাখবে যে লিভারের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। এটাও একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। তো লিভারের মধ্যেই বা যকৃতের মধ্যেই কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়, যেটা অর্নিথিন চক্রের মাধ্যমে। এবং আরো একটা প্রশ্ন আছে এখান থেকে, এই যকৃতই কিন্তু হেপারিন, ঠিক আছে, হেপারিন নিঃসরণ করে। হেপারিন, যে হেপারিনটা কি হয়, যদি ব্লাডের মধ্যে থাকে, যদি আমাদের ব্লাডের মধ্যে থাকে, তাহলে ব্লাড কিন্তু ক্লট হবে না, ঠিক আছে, ব্লাড কিন্তু ক্লট হবে না, মানে ব্লাডের সঞ্চয় কিন্তু হবে না। এখন আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ধরো এই যে ভেন আছে, ঠিক আছে, ভেন বা শিরা বা ধমনী যাই বলি না কেন, তো এই যে শিরা ধমনীর মধ্যে যে ব্লাড চলাচল করছে, দেখবে কখনো ব্লাড কিন্তু জমে যায় না, বিকজ অফ হেপারিন। এই হেপারিন থাকার জন্য মনে রাখবে আমাদের ব্লাড কিন্তু আমাদের কখনো শিরা উপাশিরা, ঠিক আছে, বা ধমনীর মধ্যে কোনো রকম ভাবে কোনো রকম কিন্তু মানে ক্লট বা সঞ্চয় কিন্তু হয় না। যদি সঞ্চয় হয় তখন কিন্তু রোগ হয়ে যাবে, রোগ সৃষ্টি হবে, তখন আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। যদি এই তোমার দেখা গেল যেখানে শিরা আছে, ঠিক আছে, সেখানে যদি দেখা যায় এই যে শিরা উপশিরার মধ্যে যদি দেখা যায় যে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলে কি ব্লাড চলাচল করতে পারবে না, চলাচল না করতে পারলে হার্টের উপরে এফেক্ট পড়বে একটা। চলো, ভারতের সংবিধানের কোন দেশ থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাটি গৃহীত হয়েছে? খুব ভালো প্রশ্ন। তাহলে মনে রাখবে আমাদের ভারতের সংবিধানে কোন দেশ থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাটা গৃহীত হয়েছে? মনে রাখবে এটা ফ্রান্স থেকে কিন্তু গৃহীত হয়েছে। কোথা থেকে? ফ্রান্স থেকে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে কি উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল? তাহলে একটা ভালো প্রশ্ন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় ইলেকট্রোজেটের জন্য। ইলেকট্রোজেট, জাস্ট উত্তরটা জেনে রেখে দাও। পরের প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শিশুদের টিকা দেওয়ার জন্য আফ্রিকার কোন দেশ প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করেছে? তো মনে রাখবে ম্যালেরিয়া ভ্যাকসিন কিন্তু প্রথম চালু করেছে কি না, মালাউল, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে কোন দেশে সবচেয়ে সফল সমবায় কৃষি আছে? তাহলে সমবায় দেখো কোন দেশে সবচেয়ে সফল সমবায় কৃষি আছে? তো মনে রাখবে এটা ডেনমার্ক। ডেনমার্ক কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, চন্দ্রযান-2 উৎক্ষেপণের জন্য কোন উৎক্ষেপণ যানটিকে ব্যবহার করা হয়েছিল? তাহলে চন্দ্রযান-2 উৎক্ষেপণের জন্য কোন যানটি ব্যবহার করা হয়েছিল? না, অপশন বি, GSLV Mk3M1। এই যে যন্ত্রটি, এই যন্ত্রটা কিন্তু মানে এই উৎক্ষেপণ যানটিকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। ক্লিয়ার? পরের প্রশ্ন, কে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন? তাহলে একটা ভালো প্রশ্ন, যে জাতীয় কংগ্রেস গঠন কে করেছিল? তো মনে রাখবে এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এই যে ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস কত সালে তৈরি হয়েছিল? 1885 সালে কিন্তু তৈরি হয়েছিল। 1885 সালের ফার্স্ট মিটিং কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু হয়েছিল, আমরা সেটা কিন্তু জানি, ঠিক আছে। যার প্রথম সভাপতি কে ছিল না, এই প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট পরীক্ষা আসে আর কি, ঠিক আছে, যে এর ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল না, বোম্বে এর গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং তার প্রথম প্রেসিডেন্ট কি হয়েছিল না, উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু প্রেসিডেন্ট কিন্তু হয়েছিলেন। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখি, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? দেখো ভালো প্রশ্ন, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? তোমার রাখবে পরম 8000, পরম 8000 ভারতের প্রথম সুপার কম্পিউটার। পরের প্রশ্ন, ইউনেস্কো কবে সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে? তাহলে ইউনেস্কো সাঁচি স্তূপকে, দেখো একটু কোশ্চেন অড পড়েছে, তো তোমাদের আমি বলে রাখবো তোমরা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমি যেগুলো পড়িয়ে দিয়েছি তোমরা কিন্তু একবার দেখে নাও। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সাঁচিকে কবে ঘোষণা করা হয়েছে? তো মনে রাখবে 1989, 1989 সালে, ঠিক আছে, 1989 সাল। নিচের কোন ভাইসরয় নির্বাচিত
স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন? তাহলে ভালো প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন। পরের প্রশ্ন দেখি আমরা, বলছে রবার্ট হুক কি আবিষ্কার করেন? রবার্ট হুক তোমরা নিশ্চয়ই জানো, যে প্রশ্ন হয় যে প্রথম কে কোষ আবিষ্কার করেছিল? কোষ আবিষ্কার করেছিল কে? রবার্ট হুক। ঠিক আছে, তোমার এটা মৃত কোষ আবিষ্কার করেছিলেন তিনি। ঠিক আছে, তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন মৃত কোষ। এবং লিউয়েন হক, ঠিক আছে, তিনি কিন্তু প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, বলছে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক প্রবণতা নবভাব গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটি এটিএল ল্যাব চালু করেছেন। এটিএল এর পূর্ণ নাম কি বা পূর্ণ রূপ কি? ভালো প্রশ্ন। তো এটিএল এর পূর্ণ নাম হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব। ঠিক আছে, অটো টিঙ্কারিং ল্যাব। তো এটাও একটু বুঝতে পারছো এটিএল এর ফুল ফর্ম, তো দেখে নেবে তোমরা। পরের প্রশ্ন দেখো, বলছে জাপানের সম্রাট আকিহিতো কর্তৃক সিংহাসন ত্যাগের সাথে সাথে জাপানের নতুন সাম্রাজ্যিক যুগ কি নামে পরিচিত? ঠিক আছে, তো মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি রিওয়া। ঠিক আছে, রিওয়া নামে পরিচিত। নিচের কোনটি ফুটলুজ শিল্পের বিষয়, মানে উদাহরণ আর কি? ফুটলুজ ইন্ডাস্ট্রি, তাহলে ফুটলুজ ইন্ডাস্ট্রি কোনগুলা? না কম্পিউটার চিপস। কম্পিউটার চিপস হচ্ছে ফুটলুজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে, আচ্ছা নিচের দেখো ফুটলুজ ইন্ডাস্ট্রি বলতে মানে কিছু ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, যেমন দেখো পরে সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে, মানে যে ইন্ডাস্ট্রিটা আরো বেশি বেশি করে তোমার হচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো দেখবে দিনের দিন বাড়ছে আর কি, সেটাকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। এবং কিছু ইন্ডাস্ট্রি দেখবে দিনের দিন শেষ হয়ে যাচ্ছে, যেমন পাট। ঠিক আছে, এই যে পাটের আগে বস্তা বস্তা হতো বা পাটের অনেক কিছু ইউজ হতো, সেটা দেখবে আস্তে আস্তে কি হয়েছে, এটাকে সানসেট ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, চলো পরে দেখি আমরা। বলছে নিচের কোন ব্লাড গ্রুপের লোকজন সার্বজনীন প্রাপক হিসাবে বিবেচনা করা হয়? সার্বজনীন প্রাপক, প্রাপক মানে কি? সে সবের কাছ থেকে নেবে, মানে সার্বজনীন গ্রহিতা বা প্রাপক। মনে রাখবে এবি প্লাস কে বলা হয়, এবি পজিটিভ কে কি বলা হয় না সার্বজনীন প্রাপক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। দেখো সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, যেমন দেখবে ও নেগেটিভ। ঠিক আছে, ও নেগেটিভ কিন্তু সার্বজনীন দাতা। ঠিক আছে, এটা হচ্ছে দাতা, ও সবকে দিতে পারবে রক্ত। আর এবি পজিটিভ, এ কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। ঠিক আছে, এই জন্য ওকে বলা হয় সার্বজনীন গ্রহিতা। ঠিক আছে, গ্রহিতা মানে সে প্রাপক আর কি, সবার কাছ থেকে নিচ্ছে। আচ্ছা, চুন জলের রাসায়নিক সূত্রটা কি? ঠিক আছে, চুন জল। তাই দেখো তুমি চুনের মধ্যে ধরো ক্যালসিয়াম অক্সাইড আছে, তার মধ্যে তুমি জল দিয়ে দিলে, ঠিক আছে, তাহলে চুন জল হয়ে গেল তো না? তাই চুন জলের কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, CaOH এর হোল 2 হয়ে যাবে। ঠিক আছে, বেসিক জিনিস। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো তাপ উৎপন্ন কিন্তু হয় এখানে, এই জন্য এটা বলা হয় তাপমোচী বিক্রিয়া। তো পরে শেখাবো তোমাদের, চলো। আচ্ছা দেখো দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট CaCO3। প্রশ্ন পড়ে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়ামের পরিমাণ কত? মনে রাখবে ক্যালসিয়াম আছে 40%। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম কার্বনেট তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন কোরাল যে দ্বীপগুলো আছে, ঠিক আছে, এই কোরাল দ্বীপে কিন্তু ওই ক্যালসিয়াম কার্বনেট মানে কোরালটা জমে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। পরের প্রশ্নটা দেখো কি আছে। পরের প্রশ্ন, মাধবীকুট্টি নামটি কোন বিখ্যাত লেখক ব্যবহার করেছেন? তাহলে মাধবীকুট্টি নামটি কোন বিখ্যাত লেখক ব্যবহার করেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না কমলা দাস। কমলা দাস কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী যে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন তার নাম হলো, দেখো যে সামাজিক আন্দোলন শুরু করেছেন তার নাম হচ্ছে গ্রিন গুড ডিউস। ঠিক আছে, ডিডস আর কি, গ্রিন গুড ডিডস। ঠিক আছে, এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই, ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি?
তাহলে ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? তো মনে রাখবে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। আজকের লাস্ট প্রশ্ন, কংগ্রেস কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়? ঠিক আছে, তো এটা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কি না 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান কিন্তু জানানো হয়েছিল। ঠিক আছে, তো আজকে এগুলো কিন্তু তোমাদের আমি সবটাই আলোচনা করে দিলাম। দেখো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, কিছু তোমরা নিশ্চয়ই জানো। তো যেগুলো মনে হচ্ছে তোমাদের অড কোশ্চেন জানা নেই সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, আর যেগুলো জানা আছে সেগুলো কোনো সমস্যা নেই। আর যারা এর পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু টেলিগ্রামে ফ্রিতে এই পিডিএফ গুলো কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।